জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। হিসাব বিজ্ঞান বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে এটি আমাদের দ্বিতীয় লেকচার। লেকচারের শিরোনাম কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। ওকে, এটা সিলেবাসের চ্যাপ্টার 2, cost concept and classification. Learning objectives. After finishing this lecture, you should be able to. এই লেকচার শেষ করার পরে আমরা যেটা অর্জন করব, অর্থাৎ শিক্ষার্থীরা যেটা অর্জন করতে পারবে এবং বলতে পারবে, 1. Understand cost classifications used for assigning cost to cost object. That means direct cost and indirect cost. অ্যাসাইনিং কস্ট টু কস্ট অবজেক্টের বেসিসে কস্ট ক্লাসিফিকেশন বুঝতে পারবে এবং ডাইরেক্ট কস্ট কি ইনডাইরেক্ট কস্ট কি সেটা বোধগম্য হবে। দেন 2. আইডেন্টিফাই অ্যান্ড গিভ এক্সাম্পলস অফ ইচ অফ দ্য 3 বেসিক ম্যানুফ্যাকচারিং কস্ট। 3টা বেসিক ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা আইডেন্টিফাই করা যাবে এবং এক্সাম্পল দেওয়া যাবে। Understand cost classification used to prepare financial statement. ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার পারপাসে আমরা খরচকে বা কস্টকে ক্লাসিফাই করতে পারবো। দ্যাট মিন্স প্রোডাক্ট কস্ট কি এবং পিরিয়ড কস্ট কি সেটা আন্ডারস্ট্যান্ডেবল হবে। আন্ডারস্ট্যান্ড দ্য ফ্লো অফ কস্ট ইন এ ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তাদের কস্ট ফ্লোটা কি রকমের হয় সেটা জানতে পারবো। Understand cost classification used to predict cost behavior. কস্ট বিহেভিয়ার প্রিডিক্ট করার বেসিসে আমরা কস্ট ক্লাসিফাই করা যাবে। দ্যাট মিন্স ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট অ্যান্ড মিক্সড কস্ট। এই যে ভেরিয়েবল কস্ট কি, ফিক্সড কস্ট কি অ্যান্ড মিক্সড কস্ট কি, এটা আমরা বুঝতে পারবো এবং প্রিডিক্ট কস্ট বিহেভিয়ার আচরণগত দিক থেকে খরচের আমরা শ্রেণীবিভাগ করতে পারবো। And understand cost classifications used in making decision. সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে বা সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে খরচকে ক্লাসিফিকেশন করা যাবে। দ্যাট মিন্স ডিফারেন্সিয়াল কস্ট কি, সান কস্ট কি অ্যান্ড অপরচুনিটি কস্ট কি, এটা বুঝতে পারবো, ডিফাইন করতে পারবো এবং এই বিষয়ে আমাদের নলেজ গ্যাদার হবে। ওকে, দিস আর দ্য লার্নিংস আউটকাম or learning's objective from this chapter. আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। ফার্স্ট, কনসেপ্ট অফ কস্ট। শুরুতে আমাদের খরচ কি, কস্ট কি সে বিষয়ে একটু কনসেপ্ট থাকা দরকার, একটু ধারণা থাকা দরকার। সেই ধারণাটুকু আমরা নেওয়ার চেষ্টা করছি। ওকে, a cost is the value of money that has been used up to produce something or deliver a service and hence is not available for use anymore. A cost is the value of money. Cost হচ্ছে অর্থের অঙ্কে মূল্যায়নযোগ্য এমন একটা অ্যামাউন্ট যেটা কোনো কিছু প্রডিউস করতে এবং অথবা কোনো সার্ভিস প্রোভাইড করতে ইউজ করা হয়, কনজিউম করা হয়, এবং যে অ্যামাউন্ট বা ভ্যালু যেটা অর্থের অঙ্কে আমরা পরিমাপ করতে পারছি, যেটা ইউজ করা হয়েছে কোনো প্রোডাক্ট প্রডিউস করতে বা কোনো জিনিস প্রডিউস করতে অথবা কোনো সার্ভিস ডেলিভার করতে, যে অ্যামাউন্ট
বা যে মানিটা ইউজ করা হলো সেটা অন্য কোথাও বা অন্য কোনোভাবে আর ইউজ করা যাবে না। এই যে ইউজ করা হলো একটা অ্যামাউন্ট কোনো টু প্রডিউস সামথিং অর ডেলিভারি সার্ভিসেস, দ্যাট ইজ কল কস্ট। ওকে, আমরা অন্যভাবে বলতে পারি cost reflects a monetary measures of the resources given up to attain some objectives such as acquiring a goods or service. কোনো একটা পণ্য, গুডস অথবা কোনো সেবা, এটা অ্যাকোয়ার করার জন্য যে রিসোর্স গিভেন আপ করা হয়, যে রিসোর্স ইউজ করা হয়, এটাকে যদি আমরা মনিটারিতে আর্থিক অঙ্কে মেজার করি, সেই অ্যামাউন্টটা কি বলছি আমরা? কস্ট। সো the resource which is used to acquire, to produce, to avail, to receive a product or a service, or producing a product or delivery a service, যে রিসোর্সটা ইউজ করা হয় তার টাকার অঙ্কে, তার মনিটারি ভ্যালুতে যে অ্যামাউন্ট আসে, সেই অ্যামাউন্টটা কি বলছি আমরা? কস্ট। দ্যাট মিনস কোনো সেবা অথবা পণ্য পাওয়ার জন্য, তৈরি করার জন্য, সেবা দেওয়ার জন্য যে খরচ করা হয়, সেই খরচের অ্যামাউন্টই হচ্ছে কস্ট। সো দিস ইজ দ্য কস্ট। ওকে, দেন জেনারেল কস্ট ক্লাসিফিকেশন। জেনারেল কস্ট ক্লাসিফিকেশন আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন আলোচনা করব। সো পারপাস, ফার্স্ট কলাম, পারপাস অফ কস্ট ক্লাসিফিকেশন, মানে কস্ট ক্লাসিফিকেশনের বেস বা উদ্দেশ্য, অ্যান্ড কস্ট ক্লাসিফিকেশন, এই বেসিসে এখানে আমরা কস্ট ক্লাসিফাই করছি। ফার্স্ট অফ অল, নাম্বার 1, অ্যাসাইনিং কস্ট টু কস্ট অবজেক্ট। অ্যাসাইনিং কস্ট টু কস্ট অবজেক্ট এর বেসিসে কস্টকে দুই ভাগে ক্লাসিফাই করা যায়। নাম্বার 1, ডাইরেক্ট কস্ট, অ্যান্ড নাম্বার 2, ইনডাইরেক্ট কস্ট। এখন হোয়াট ইজ ডাইরেক্ট কস্ট, হোয়াট ইজ ইনডাইরেক্ট কস্ট, সেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। এখন শুধু দেখে যাচ্ছি যে আমরা কিসের ভিত্তিতে খরচকে, মানে অন দ্য বেসিস অফ দিস উই ক্যান ক্লাসিফাই কস্ট। আমরা এই যে ফার্স্ট কলামে দেয়া আছে, এই ভিত্তিতে আমরা খরচকে ক্লাসিফাই করতে পারি কতভাবে, সেটা শুধু আলোচনা করছি, বাট এই ডিটেলসটা আমরা নেক্সট স্লাইডগুলোতে আলোচনা করব। দ্যাট মিনস এই যে কস্ট ক্লাসিফিকেশন করা হলো, তার মধ্যে ক্লাসিফাইকৃত কস্টগুলো কি, কিভাবে হয়, এক্সাম্পল কি, সেটা আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখছি। ওকে, দেন 2, অ্যাকাউন্টিং ফর কস্ট ইন ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ। ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ তার কস্টকে হিসাব রাখার ভিত্তিতে খরচকে প্রধানত দুই ভাগে ভাগ করেছে, ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যান্ড নন ম্যানুফ্যাকচারিং কস্ট। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ওকে, ম্যানুফ্যাকচারিং কস্ট আবার 3 প্রকার: ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওকে, অ্যান্ড নন ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 2 প্রকার: সেলিং কস্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। ওকে, নেক্সট অন 3, প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার দিক থেকে আমরা কস্টকে 2 ভাগে ভাগ করতে পারি: প্রোডাক্ট কস্ট অ্যান্ড পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট কি, পিরিয়ড কস্ট কি, আমরা সেগুলো নেক্সট স্লাইডে আলোচনা আমরা করার চেষ্টা করব। দেন প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার ইন রেসপন্স টু চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি, কার্যক্ষমতা পরিবর্তনের দিক থেকে, পরিবর্তনের আচরণের ভিত্তিতে আমরা খরচকে বা কস্টকে আমরা ভাগ করতে পারি 3 ভাগে: ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট অ্যান্ড মিক্সড কস্ট। ওকে, আচরণ, বিহেভিয়ারাল পার্সপেক্টিভে কস্টকে 3 ভাগে ভাগ করা যায়। উই ক্যান ক্লাসিফাই কস্ট অ্যাকর্ডিং টু বিহেভিয়ারাল পার্সপেক্টিভ in 3 types. Number 1, variable cost, number 2, fixed cost, and number 3, mixed cost. On the basis of decision making by making decision, cost can be classified 3 ways: differential cost,
সাঙ্ক কস্ট অ্যান্ড অপরচুনিটি কস্ট। আমরা সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে আমরা খরচকে 3 ভাগে ক্লাসিফাই করতে পারি: ডিফারেন্সিয়াল কস্ট, সাঙ্ক কস্ট অ্যান্ড অপরচুনিটি কস্ট। আমরা এই প্রত্যেকটা ক্লাসিফাইকৃত কস্টকে আবার আলোচনা করব এখন। ওকে, সো অ্যাসাইনিং কস্ট টু কস্ট অবজেক্ট, যেটা আমাদের কস্ট ক্লাসিফিকেশন করার প্রথম বেসিস ছিল, অ্যাসাইনিং কস্ট টু কস্ট অবজেক্ট। অ্যাসাইনিং কস্ট টু কস্ট অবজেক্ট বা কস্ট অবজেক্ট, অ্যাসাইনিং কস্ট টু কস্ট অবজেক্ট বেসিসে, অবজেক্ট বেসিসে আমরা কস্টকে 2 ভাগে ভাগ করেছিলাম: ডাইরেক্ট কস্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট। সো অ্যাসাইনিং কস্ট টু কস্ট অবজেক্ট, আমরা কস্ট অবজেক্ট এ কস্টকে অ্যাসাইন করতে যাচ্ছি। সো এই কস্ট অবজেক্ট কি সেটা শুরুতে জানা উচিত, না হলে আমরা ক্লিয়ার হব না যে কাকে খরচটা আমরা বন্টন করে দিচ্ছি বা কাকে খরচটা আমরা অ্যাসাইন করে দিচ্ছি। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি কস্ট অবজেক্ট। A cost object is often a product or department for which costs are accumulated or measured. A cost object is often a product or department for which costs are accumulated or measured. A cost object হচ্ছে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস, কোনো একটা ডিপার্টমেন্ট যেখানে খরচটা অ্যাকুমুলেট করা হয়, একত্রিতকরণ করা হয় এবং মেজার করা হয়, বিচার করা হয়, অথবা আমরা মেজারমেন্ট করি, মূল্যায়ন করি যে এটার কত খরচ হলো, এই প্রোডাক্টের কত খরচ হলো। সো কস্ট অবজেক্ট ইজ এ প্রোডাক্ট। ফর এক্সাম্পল, a product is the cost object for direct materials, direct labor and manufacturing overhead. একটা প্রোডাক্ট হচ্ছে কস্ট অবজেক্ট কার জন্য? কস্ট অবজেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়ালসের জন্য, ডাইরেক্ট লেবারের জন্য, অথবা ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাহলে কি দেখতে পাই? আমরা একটা এক্সাম্পল এভাবে আমরা বলতে পারছি, সেটা হচ্ছে, আমরা সিম্পল একটা এক্সাম্পল দিই। আমরা যে 1 কাপ কফি খেয়ে থাকি দোকানে গিয়ে, তো কফি তৈরি করতে গেলে, এই কফি হচ্ছে একটা কস্ট অবজেক্ট। কফি তৈরি করতে গেলে আমাদের পানি দরকার, চিনি দরকার, দুধ দরকার, কফি দরকার। এগুলো হচ্ছে কস্ট এলিমেন্ট বা কস্ট ম্যাটেরিয়ালস, দ্যাট মিনস পানি, চিনি অ্যান্ড দুধ, কফি, এটা হচ্ছে ম্যাটেরিয়ালস। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, কিছু আছে ডাইরেক্ট, এগুলো হচ্ছে আমাদের খরচ। ম্যাটেরিয়ালস, লেবার, ওভারহেড, এগুলো হচ্ছে খরচ। তো কস্ট অবজেক্টকে, সো কস্ট অবজেক্ট হচ্ছে কফি, এবং কস্টকে, কস্ট ম্যাটেরিয়ালস, দ্যাট মিনস পানি, চিনি, দুধ এবং কফি। আমরা মনে হয় বুঝতে পেরেছি যে কস্ট অবজেক্ট কি। এরকমের যদি আমরা একটা ব্যাংক থেকে সেবা নিতে চাই, অথবা ডাক্তার দেখি, আমরা হসপিটাল থেকে সেবা নিতে চাই, তাহলে এই যে হসপিটাল থেকে সেবা নেওয়াটা হচ্ছে কস্ট অবজেক্ট, ব্যাংক থেকে সেবা নেওয়াটা হচ্ছে কস্ট অবজেক্ট, কোন একটা প্রোডাক্ট প্রডিউস করা হচ্ছে কস্ট অবজেক্ট, এক কাপ কফি এটা হচ্ছে একটা কস্ট অবজেক্ট, একটা বই এটা কস্ট অবজেক্ট। বই তৈরি করতে যে খরচগুলো হয়, কাগজ, লেবার, ওভারহেড যে খরচগুলো হয়, এগুলো কস্ট। ওকে, সো ইট ইজ ক্লিয়ার টু আস হুইচ ইজ কস্ট অবজেক্ট। এখন এই কস্ট অবজেক্ট, অ্যাসাইনিং কস্ট টু কস্ট অবজেক্টের বেসিসে আমরা কস্টকে 2 ভাগে ভাগ করতে পারছি: ডাইরেক্ট কস্ট and indirect cost. So what is direct cost? A direct cost is a cost that can be easily and conveniently traced to a specified cost object. যখন আমরা সহজেই এবং সুন্দরভাবে আমরা কোনো একটা কস্টকে ট্রেস করতে পারি একটা কস্ট অবজেক্টে, একটা প্রোডাক্টে, তাকেই বলছি আমরা ডাইরেক্ট কস্ট। লাইক যদি আমরা টেবিল তৈরি করতে যাই, ফার্নিচার তৈরি করতে যাই, সেই ফার্নিচার তৈরি করতে র ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, কাঠ প্রয়োজন হয়। সো কাঠকে আমরা ইজিলি ট্রেস করতে পারি। সো দিস আর দ্য ডাইরেক্ট কস্ট, যাকে ডাইরেক্টলি ট্রেস করা যাচ্ছে। অন্যদিকে যদি আমরা পার ইউনিট কস্ট কত পড়লো, যদি সেটা ক্লাসিফাই করা যায়, যদি সেটা আইডেন্টিফাই করা যায়, ইটস অলসো ডাইরেক্ট কস্ট।
অর্থাৎ একটা টেবিল তৈরি করতে কত টাকার র ম্যাটেরিয়ালস প্রয়োজন হলো, দ্যাট ইজ ডাইরেক্ট কস্ট। একটা তো টেবিল তৈরি করতে কত টাকা লেবার খরচ হচ্ছে, যদি এটা ডাইরেক্টলি আইডেন্টিফাই করা যায়, সো ইট ইজ ডাইরেক্ট কস্ট। এক্সাম্পল, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ডাইরেক্ট কস্ট, দিজ আর দ্য ডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্ট, an indirect cost is a cost that cannot be easily or conveniently traced to a specified cost object. যে প্রোডাক্টকে বা সেবায়, দ্যাট মিন্স কস্ট অবজেক্টে আমরা স্পেসিফাইড করতে পারি না সহজে এবং ডাইরেক্টলি অথবা কনভিনিয়েন্টলি, যে এর মধ্যে এটা এই খরচটা অন্তর্ভুক্ত আছে, এটা ইজিলি ট্রেস করা যাচ্ছে না, এটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। আমরা এক কাপ কফির কথা বলেছিলাম, তো কফি তৈরি করতে আমাদের পানি, চিনি, দুধ, কফি এগুলো প্রয়োজন হয়েছিল। যে ঘরে বসে কফিটা তৈরি করতে হলো, একটা ঘর প্রয়োজন হয়েছিল, সেই ঘরে ভাড়া দিতে হচ্ছে অথবা সেই ঘরে ডিপ্রিসিয়েশন হচ্ছে। এক কাপ কফির জন্য কত টাকা ভাড়া দিতে হচ্ছে এটা সহজে আমরা ট্রেস করতে পারছি না। সো দিস আর দ্য ইনডাইরেক্ট কস্ট। সো এই যে হাউস রেন্ট, ইলেকট্রিসিটি বিলস, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিক্সার্স, সো দিজ আর দ্য ডাইরেক্ট কস্ট। এই কফির দোকানে যে ফ্যানটা ঘুরছে, একটা বিল আসছে, যে লাইটটা জ্বলছে তার একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে কফির পারপাসে বা কফি প্রডিউস করার পিছনে। এটা যে পার কফিতে কত, it is not easily or conveniently we cannot trust to specified coffee. Specified means একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে কফির কথা বলেছিলাম আমরা, আইডেন্টিফাই করতে যদি না পারি তাকে বলছি আমরা ইনডাইরেক্ট কস্ট। আমরা একটু এক্সাম্পল দিয়েছিলাম, আমরা একটা চেয়ার তৈরি করলাম, টেবিল তৈরি করলাম, ফার্নিচার তৈরি করলাম, এখানে র ম্যাটেরিয়ালস, লেবার, ওভারহেড প্রয়োজন হয়। ওভারহেড লাইক আমাদের কিছু ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়েছিল, বার্নিশ করার, রং করার প্রয়োজন হয়েছিল। সেই একটা চেয়ারে কত টাকা রং প্রয়োজন হয় বা কতটুকু বার্নিশ খরচ হচ্ছে, অথবা এখানে যে ঘরে বসে এই ফার্নিচারগুলো তৈরি করা হচ্ছে তা প্রতিটা ফার্নিচারের পিছনে কত রেন্ট হচ্ছে, ইলেকট্রিসিটি বিল কত আসছে, এটা আইডেন্টিফাই করা ইজি না। হয়তো আইডেন্টিফাই করা যাবে, বাট ইট ইজ নট সো ইজি অ্যান্ড কনভিনিয়েন্টলি ট্রেস আপ করা যাচ্ছে না। সো দিজ আর দ্য ইনডাইরেক্ট কস্ট। ওকে, দেন আমরা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার কস্টকে দুই ভাগে মূলত ভাগ করেছিল। একটা ছিল ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যান্ড তারপরে ছিল নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টকে আবার তিন ভাগে ক্লাসিফাই করা যাচ্ছে: ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দ্যাট মিনস একটা প্রোডাক্ট, এখানে একটা কার্ড দেওয়া রয়েছে, একটা প্রোডাক্ট তৈরি করতে হলে আমাদের ইউজুয়ালি এই তিন ধরনের খরচ প্রয়োজন হয়। ম্যানুফ্যাকচারিং কস্ট তিন ধরনের হয়ে থাকে: ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো আমরা দেখছি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কি, ডাইরেক্ট লেবার কি, অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি। ওকে, সো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, direct labor and manufacturing overhead. Fine. So direct materials also known as raw materials. So direct materials that become an integral part of the product and that can be conveniently traced directly to it. ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে একটা প্রোডাক্টের ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ। এটাকে প্রোডাক্ট থেকে আলাদা করা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে। আমরা একটা চেয়ারের কথা বলেছিলাম, চেয়ার তৈরি করতে গেলে কাঠ তো দেখাই যাচ্ছে। সো চেয়ারের র ম্যাটেরিয়াল হচ্ছে উড, দ্যাট মিনস কাঠ। ওকে, লাইক এক কাপ কফির কথা বলেছিলাম, কফি তৈরি করতে গেলে আমাদের দুধ প্রয়োজন হয়, সেটা দেখাই যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে। সো দুধ হচ্ছে র ম্যাটেরিয়ালস। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য উড প্লাব অর আয়রন এক্সেট্রা। সো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, এটাকে র ম্যাটেরিয়ালসও বলছি আমরা। ইট ইজ ইন্টিগ্রাল পার্ট অফ প্রোডাক্ট, একটা প্রোডাক্টের ইন্টিগ্রাল পার্ট, এবং এটাকে ডাইরেক্টলি আমরা অথবা ডাইরেক্টলি ট্রেস আপ করতে পারছি যে পার ইউনিট কস্ট কত বা দেখা যাচ্ছে বিষয়টা। ওকে, ফাইন। দেন ডাইরেক্ট লেবার। Direct labor consists of labor cost that can be easily traced up to individual units of product. Direct labor consists of labor cost that can be easily traced to individual unit of product. যেখানে ইন্ডিভিজুয়াল ইউনিট অফ প্রোডাক্টে আমরা ডাইরেক্ট লেবার কস্টকে আইডেন্টিফাই করতে পারছি যে একটা ইউনিট প্রোডাক্ট তৈরি করতে কতটুকু লেবার কস্ট হয়েছে, এটা ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে, ট্রেস করা যাচ্ছে। দ্যাট ইজ লেবার, ডাইরেক্ট লেবার. Direct labor is sometimes also cost
টাচ লেবার, কারণ এরা সরাসরি কাজ করছে, প্রোডাক্টটাকে টাচ করছে, সো দিজ আর দ্য ডাইরেক্ট লেবার। দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। Manufacturing overhead includes all manufacturing cost except direct materials and direct labor. All manufacturing costs, একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে, প্রডিউস করতে যত রকমের কস্ট ইনকার্ড হয়, ম্যানুফ্যাকচারিং কস্ট ইনকার্ড হয়, সেখান থেকে ডাইরেক্ট কস্ট বাদ দিয়ে যা থাকবে অল আর ইনক্লুডেড অ্যাজ এ manufacturing overhead. Direct materials, direct labor, and some cases also direct expenses. এই তিনটা খরচ বাদ দেওয়ার পর ম্যানুফ্যাকচারিং করতে আর যত খরচ হয়, এই সকল খরচের হেডিং হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। Either indirect materials in cost incurred but it is not direct, it is manufacturing overhead. Direct labor incurred but it is not direct labor, so these are the manufacturing overhead like rent, rates, tax, depreciation, or etc. ম্যানুফ্যাকচারিং করতে যে খরচগুলো হয়, তো সেক্ষেত্রে ডাইরেক্ট কস্ট বাদ দিয়ে যা থাকবে সবগুলোই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। So manufacturing overhead cannot be traced directly to a specific unit produced. এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট ডাইরেক্টলি ট্রেস করতে আমরা পারি না। So these are the manufacturing cost classified, that means direct materials, direct labor, and manufacturing overhead. ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে বা ম্যানুফ্যাকচারিং কস্টকে আমরা যে তিন ধরনের দেখেছিলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই তিন খরচকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ম্যানুফ্যাকচারিং কস্ট আর অফেন ক্লাসিফাইড অ্যাজ ফলোস। আমরা যখন একটা প্রোডাক্টের প্রোডাক্ট কস্ট কম্পিউট করতে যাই, তো সেক্ষেত্রে আমরা এগুলাকে এরকমের কনভার্ট করে থাকি লাইক দিস: ডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ডাইরেক্ট লেবার, এই দুটাকে মিলে আমরা একত্রে বলি প্রাইম কস্ট, অ্যান্ড ডাইরেক্ট লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই দুটাকে মিলে আবার কখন আমরা বলি কনভার্সন কস্ট। সো দিজ আর দ্য প্রাইম কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ডাইরেক্ট লেবার। আর প্রাইম কস্টে কখনো আমরা ইনক্লুড করে থাকি ডাইরেক্ট এক্সপেন্সেস অলসো। যখন প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো দেখবো তখন আলোচনা আরো ডিটেলস আসবে। সো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ডাইরেক্ট লেবার প্রাইম কস্ট, direct labor and manufacturing overhead also converted as a conversion cost. Okay. Manufacturing companies তার অ্যাকাউন্ট রাখার জন্য কস্টকে দুই ভাগে ক্লাসিফাই করেছিল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড নন ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিং কস্টকে আবার তিন ভাগে ক্লাসিফাই করা যাচ্ছিল: ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। নন ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে যে খরচটা সরাসরি ম্যানুফ্যাকচারিং এ অংশগ্রহণ করে না, কস্ট ইনকার্ড বাট ইট ইজ নট ম্যানুফ্যাকচারিং পারপাস, অর্থাৎ ফ্যাক্টরিতে অথবা একটা প্রোডাক্ট প্রডিউস করতে সরাসরি ইনকার্ড হয় না, তাকে বলেছি আমরা নন ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা যদি একটু এক্সাম্পল দেই, যে কফির কথা বলেছিলাম, সে কফি তৈরি করতে আমাদের র ম্যাটেরিয়ালস, লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের প্রয়োজন হয়। এর বাইরেও কফি দোকানের বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে, একজন সেলসম্যান থাকেন, উনি কফি তৈরি করার ওনার তৈরি করতে কন্ট্রিবিউশন নাই, বাট উনি সেলসম্যান, খরচগুলো হচ্ছে। আমরা বাইরে বিজ্ঞাপন দিচ্ছি যে এই কফিটা ভালো। এটা একটা জিনিস প্রডিউস করা হলে আমরা যেমন প্রথম লেকচারে বলেছিলাম যে মার্কেটিং ইজ এ মেজর পার্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা প্রোডাকশন কোম্পানির ক্ষেত্রে একটা প্রোডাক্ট প্রডিউস করা হলো, যদি এটাকে আমরা জনগণের কাছে পৌঁছাতে না পারি, এটাকে জনগণের কাছে বলতে না পারি যে what kind of product we produces and which features are contained this product, এর বেনিফিট গুলা কি, এটা কি বেনিফিট গুলা দিচ্ছে, এটা কি প্রোডাক্ট প্রডিউস করছে, যেটা পরিচিত পাইয়ে দেওয়া কাস্টমারের কাছে, যারা এটাকে কনজিউম করবে তাদের কাছে প্রোডাক্টটাকে পরিচিত পাইয়ে দেওয়াটা হচ্ছে মার্কেটিং কস্ট। আমরা এক্সাম্পল যদি বলতে চাই তাহলে বলতে পারি গ্রামীণ ফোন, যে বিভিন্ন ফোন, নট অনলি গ্রামীণ ফোন, অলসো যে ফোন কোম্পানিগুলা, মোবাইল কোম্পানিগুলা যখন বিভিন্ন প্রোডাক্ট অফার করে, বিভিন্ন প্যাকেজ অফার করে,
তারা এসএমএস এর পর এসএমএস, এটা আপনার নাম্বারে মোবাইল কন্ট্যাক্ট নাম্বারে এসএমএস দিচ্ছে, জানিয়ে দিচ্ছে যে এই অফার দেওয়া হচ্ছে, এই অফার দেওয়া হচ্ছে। টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে, রেডিওতে বিজ্ঞাপন দিচ্ছে, খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এটা মোবাইল কোম্পানি তার গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে, দিজ আর দ্য অফার, দিজ আর দ্য ফিচার্স অফ আওয়ার প্রোডাক্ট। তো এই যারা পণ্য প্রোডাক্ট করলো, যারা কোনো সার্ভিস প্রডিউস করলো এবং এটা রেন্ডার করতে চায় টু দ্য কাস্টমার্স, সুতরাং তাকে এটা জানাতে হবে। সো দিজ আর দ্য মার্কেটিং রিলেটেড কস্ট অ্যান্ড ইটস নন ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা যে কথা ছিলাম সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, নন ম্যানুফ্যাকচারিং। সো নন ম্যানুফ্যাকচারিং কস্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে মার্কেটিং অর সেলিং কস্ট এন্ড একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। Marketing and selling cost include all costs that are incurred to secure customers' order and get the finished product to the customer. কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়া, তাদের অর্ডার নেওয়া এবং তাদের কাছে পরিচিতি পাইয়ে দেওয়ার জন্য প্রোডাক্টের গুণাবলী, প্রোডাক্টের ফিচার তাদের কাছে জানানোটা হচ্ছে মার্কেটিং। এবং এক্ষেত্রে যে খরচগুলো হয় তাকে বলছি আমরা মার্কেটিং অর সেলিং কস্ট, লাইক অ্যাডভার্টাইজিং, শিপিং, সেলস ট্রাভেল, সেলস কমিশন and sales salaries, etc. These are marketing or selling cost. Like administrative cost. Administrative cost include all costs associated with a general manager, general management, and organization rather than with manufacturing or selling. ম্যানুফ্যাকচারিং এবং সেলিং এর সাথে সংশ্লিষ্ট না, এটা জেনারেল ম্যানেজমেন্টের সাথে যে খরচগুলো অ্যাসোসিয়েট হয়ে থাকে তাকে বলছি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। Administrative costs include executive compensation, general accounting, secretarial, and public relations. These are the administrative costs. Administrative costs include executive compensation. Executive compensation means executiveদের ক্ষতিপূরণ না, এখানে তাদের যে প্যাকেজ, তাদের স্যালারিজ প্লাস আদার বেনিফিট, এটাকে একত্রে বলা হয়ে থাকে এক্সিকিউটিভ কম্পেনসেশন। সো এই যে খরচগুলোকে বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সো নন ম্যানুফ্যাকচারিং কস্ট ক্যান বি ক্লাসিফাইড two ways: marketing or selling cost and administrative cost. Okay, next, cost classification on financial statements. ফিনান্সিয়াল স্টেটমেন্টস শো করা পারপাস অথবা তৈরি করা পারপাস কস্টকে দুই ভাগে ক্লাসিফাই করা যাচ্ছে। ফার্স্ট প্রোডাক্ট কস্ট অ্যান্ড সেকেন্ডলি পিরিয়ড কস্ট। এটা আমরা পরবর্তী লেকচারগুলোয় আরো দেখতে পাবো, বিশেষ করে আমাদের থার্ড লেকচারে থাকবে প্রোডাক্ট কস্ট কি এবং পিরিয়ড কস্ট কি, সেখানে পরবর্তী লেকচারে আমরা এটা আরো ডিটেলস বলবো। এখানে শুধু একটু ধারণা নিচ্ছি আমরা। প্রোডাক্ট কস্ট ইনক্লুডস অল কস্ট ইনভলভড ইন অ্যাকোয়ারিং অর মেকিং এ প্রোডাক্ট। একটা প্রোডাক্ট অ্যাকুয়ার করতে অথবা মেকিং করতে যে খরচটা ইনক্লুড করা হয় তাকে বলছি প্রোডাক্ট কস্ট। দ্যাট মিনস প্রোডাক্ট প্রডিউসড, দ্য কস্ট উইল ইনকার্ড, দ্যাট ইজ প্রোডাক্ট কস্ট। ইফ প্রোডাক্ট ইজ নট প্রডিউস দেন নো কস্ট উইল বি ইনকার্ড। অর্থাৎ প্রোডাক্টের সাথে রিলেটেড যে খরচগুলো হয় একটা প্রোডাক্ট প্রডিউস করতে অথবা অ্যাকুয়ার করতে, একটা সার্ভিস প্রোভাইড করতে অথবা সার্ভিস পেতে যে খরচগুলো করে থাকি বা যে খরচটা ইনকার্ড হয় তাকে বলছি প্রোডাক্ট কস্ট। দিস আর রিলেটেড উইথ দ্য প্রোডাক্ট। ইফ প্রোডাক্ট প্রডিউস দ্য কস্ট উইল ইনকার্ড, দ্যাট ইজ প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট ইনক্লুড ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দ্যাট মিনস যদি প্রোডাক্ট প্রডিউস করা হয় তাহলেই ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কস্ট হয়, লেবার কস্ট হয়, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হয়, আদারওয়াইজ যে খরচগুলো তো হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড পিরিয়ড কস্ট আর নন ম্যানুফ্যাকচারিং কস্ট and that are expensed within an accounting period. It usually period cost are incurred on the basis of period, on the basis of time passing, usually within an accounting period. একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে যে খরচগুলো হয়, প্রোডাক্ট কম তৈরি হোক, বেশি তৈরি হোক, না হোক, it does not matter. Time passing, the cost will incur on the basis of period. It is not related with the manufacturing. These are period cost. Period cost include marketing or selling cost and administrative cost. So these are costs. এই খরচটা কিন্তু related now on the basis of production, on the basis of manufacturing. Okay.
দেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, যখন একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয়, তৈরি করা হয়, সেই প্রোডাক্টের সেই গুডসের কত খরচ হলো সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, বা কি কি খরচ মিলে কস্ট অফ গুডস সোল্ড হয় সেটা একটু বেসিক নলেজ নেওয়ার চেষ্টা করছি। সো ফার্স্ট প্রাইম কস্ট। এখন বেসিক কথা বললাম, পরে আমরা ম্যাথ আকারে আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হবে। ওকে, দ্য সাম অফ টোটাল total of direct material, direct labor and direct expenses। আমরা যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালের কথা বলেছি, ডাইরেক্ট লেবারের কথা বলেছি, ডাইরেক্ট এক্সপেন্সেসের কথা এখনো বলিনি, তো চলে আসলো। এই তিনটা খরচের সমন্বয়ে, এই তিনটা খরচের যোগফলকে আমরা একত্রে বলছি প্রাইম কস্ট। দ্য সাম টোটাল অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার অ্যান্ড ডাইরেক্ট এক্সপেন্সেস, এই তিনটা খরচ মিলে একত্রে হচ্ছে প্রাইম কস্ট, যাকে বাংলায় বলা হয় মুখ্য ব্যয়। ওকে, দেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এই টার্মগুলো আমরা দেখছি। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে দ্য সাম অফ প্রাইম কস্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। প্রাইম কস্টের সাথে যদি আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাড করি, অথবা প্রাইম কস্ট এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেডের যোগফল, সাম অফ প্রাইম কস্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা অলরেডি জেনে গিয়েছি যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি। এটাকে ফ্যাক্টরি ওভারহেডও বলা হয়, ওয়ার্কস ওভারহেডও বলা হয়। সো প্রাইম কস্টের সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যদি আমরা অ্যাড করি, সেটা হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। দেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। সো যেটা আমাদের হেডিং ছিল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তো সেই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অ্যামাউন্টটা কোত্থেকে পাচ্ছি বা কিভাবে হচ্ছে। সো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ইকুয়াল টু টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটা আমরা উপরে পেলাম, প্লাস ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস and closing stock of work in process. Opening stock of work in process and closing stock of work in process. What is work in process? এটা মেবি তোমরা কস্ট অ্যাকাউন্টিং এ পেয়েছো, তোমাদের 23-25-05 যে কোর্স কোড কস্ট অ্যাকাউন্টিং, সেখানে পাওয়ার কথা যদি দেখে থাকো। আদারওয়াইজ আমরা একটু ধারণা নিচ্ছি যে হোয়াট ইজ ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস কি? এই ওয়ার্ক ইন প্রোগ্রেস অর প্রসেস একই কথা, এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি WIP, ওয়ার্ক in process, either work in progress, represent the units on which some work is yet to be completed. অর্থাৎ the work in under a process, if we want to finish this product বা finish this process, need to some work to complete or finish the process. আমরা অন্য কথা বলতে পারি যে the product is under process, the work is started but did not finished। একটা প্রোডাক্ট আমরা তৈরি করা শুরু করেছিলাম, কিন্তু এখনো ফিনিশড পর্যায়ে, ইউজেবল পর্যায়ে, কনজিউমের পর্যায়ে আমরা এখনো যেতে পারিনি, তাকে বলছি ওয়ার্ক ইন প্রসেস। সো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে যদি আমরা ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিং যেটা ছিল শুরুতে, যেটা ছিল অ্যাকাউন্টিং পিরিয়ডের, সেটা অ্যাড করি এবং লেস করে দেই ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস, তাহলে পাচ্ছি আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ওকে, যদি আমরা এক্সাম্পল দিই ওয়ার্ক ইন প্রসেসের, আমরা যেটা বলেছিলাম একটা চেয়ার তৈরি করতে যাচ্ছি বা ফার্নিচার তৈরি করছি। এখন এট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে যদি কোনো একটা চেয়ার আমরা র ম্যাটেরিয়ালস রেডি করলাম, বাট এটা ফুল তৈরি করা হয় না, র ম্যাটেরিয়ালস তৈরি করা হয়েছে মাঝামাঝি, আদা আদি হয়, 90% কাজ কমপ্লিট, অথবা 60% কমপ্লিট, অথবা 30% কমপ্লিট। That means 100% complete করা হয়নি, started but did not finished yet, that is work in process, work in process or work in progress. Okay, আমরা একটা ফর্মুলা দেখতে চাচ্ছি যে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড কিভাবে কম্পিউটেশন করা হয়, ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কিভাবে ক্যালকুলেশন করে, তার একটা ফরম্যাট আমরা দেখতে যাচ্ছি বা ফর্মুলা দেখব। যদি আমরা প্রিপেয়ার করতে যাই বা আমরা কম্পিউটেশন করতে যাই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড কত, তাহলে কিভাবে আমরা এটা কম্পিউটেশন করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করছি। ওকে, সো স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অ্যাকর্ডিং টু বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1,
বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 এর আলোকে আমরা স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা দেখে নিচ্ছি। সো 1, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউমড। আমাদের প্রথমে যে বিষয়টা দেখতে হচ্ছে সেটা হচ্ছে আমরা কতটুকু ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউম করব বা করেছি এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে। সো ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস এট নিট পারচেস অফ র ম্যাটেরিয়ালস অ্যান্ড লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস ইকুয়াল টু ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউম। ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস মিনস এই অ্যাকাউন্টিং পিরিয়ডের শুরুতে আমারও হাতে কতটুকু র ম্যাটেরিয়ালস ওপেনিং ছিল। at need purchase of raw materials, need purchase because raw materials যে পারচেস করা হয়েছে এখানে আমার কিছু খরচ থাকতে পারে, ফ্রেড ইন অথবা কিছু ডিসকাউন্ট থাকতে পারে। তো এই ডিসকাউন্ট অ্যান্ড ফ্রেড ইন অর্থাৎ কোনো ডিসকাউন্ট পেতে পারি অথবা আর কোনো এডিশনাল খরচ হতে পারে, এটাকে অ্যাডজাস্ট করার পর যে অ্যামাউন্ট হয় দ্যাট ইজ নিড পারচেস অফ র ম্যাটেরিয়ালস। So opening stock of raw materials and need purchase of raw materials, এখানে এই দুইটা মিলে বলতে পারি র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজড, মানে ইউজ করার জন্য এই দুইটার যোগফল যা হয় সেই পরিমাণ র ম্যাটেরিয়ালস আমরা পেয়েছি। লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, তো যেটা আমরা হাতে পেয়েছিলাম সেখান থেকে মাইনাস করে দিচ্ছি ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, তাহলেই পেয়ে যাচ্ছি র ম্যাটেরিয়ালস ইউজড অর কনজিউমড। ওকে, যেটা পেয়েছি র ম্যাটেরিয়ালস ইউজড কনজিউম, তার সাথে আমরা অ্যাড করবো ডাইরেক্ট লেবার অ্যান্ড অ্যাড করবো ডাইরেক্ট এক্সপেন্সেস। এই তিনটা মিলে হচ্ছে প্রাইম কস্ট, যেটা থিওরিটিক্যালি আমরা বলে আসছি একটু আগে যে প্রাইম কস্ট হচ্ছে টোটাল সাম অফ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার অ্যান্ড ডাইরেক্ট এক্সপেন্সেস। ইউজুয়ালি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট লেবার থাকে, ডাইরেক্ট এক্সপেন্সেস নাও থাকতে পারে, থাকতেও পারে, থাকলে আমরা অ্যাড করবো, না হলে তো প্রয়োজন নাই। সো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস সরাসরি নাও থাকতে পারে, এটা আমাদের একটু ক্যালকুলেট করে নিয়ে আসতে হচ্ছে। ডাইরেক্ট লেবার মিন্স ম্যানুফ্যাকচারিং লেবার হতে পারে, বা ম্যানুফ্যাকচারিং ওয়েজেস হতে পারে, ডাইরেক্ট ওয়েজেস হতে পারে, দ্যাট ইজ ডাইরেক্ট লেবার। এই তিনটা খরচ মিলে হচ্ছে প্রাইম কস্ট। দেন এই যে 1, 2, 3 and 4 প্রাইম কস্ট হচ্ছে 1 + 2 + 3। দেন 5 আমরা আসছি ফ্যাক্টরি অর ওয়ার্কস অর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি তার ডেফিনেশন আমরা জেনে গেছি ইতিমধ্যে। সো ডাইরেক্ট খরচ এই তিনটা যেটা আমরা নিয়েছি প্রাইম কস্টের মধ্যে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা খরচ বাদ দিয়ে ম্যানুফ্যাকচারিং করতে আর যত খরচ ইনকার্ড হবে সবগুলো খরচই হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেডের পার্ট, লাইক ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, indirect labor and manufacturing and factory related all overhead like factory rent, factory insurance, depreciation on plant and equipment, coil, gas, etc. অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করতে ফ্যাক্টরিতে যে খরচগুলো হয়, ম্যানুফ্যাকচারিং রিলেটেড যত খরচ আছে ডাইরেক্ট বাদ দেওয়ার পরে সব এখানে ইনক্লুডিং হচ্ছে। সো এগুলোর যোগফল মিলে আমরা এক কথায় পেয়ে যাচ্ছি এখানে ফ্যাক্টরি ওভারহেড or works overhead or manufacturing overhead। এখন যেটা আমরা 4 পেয়েছিলাম প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি বা অর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই 4 এবং 5 এই দুইটা মিলে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন অথবা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, যে অ্যামাউন্ট আছে সেটাকে আমরা এখানে অ্যাড করে দিলে পেয়ে যাচ্ছি এট ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে কথা বলে এসেছি। ওয়ার্ক ইন প্রোগ্রেস কি, ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস কি, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস কি, সেটা আমরা অ্যাড এবং লেস করে দিব, তাহলে পেয়ে যাচ্ছি কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারস নিট অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। এটা 6 + 7 and -8। Okay, so these are the formula, these are the way to compute the cost of goods manufactured. This is part 1, this is part 2 according to বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বাংলাদেশের দুইটা অ্যাকাউন্টিং প্রফেশনাল বডি রয়েছে, একটা হচ্ছে ICAB ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশ, একটা রয়েছে যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রিলেটেড, এটা ডিল করছে, আর রয়েছে ICMAB ইনস্টিটিউশন অফ কস্ট অর ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, যারা কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রিলেটেড
ডিলস করে থাকে এবং কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তারা প্রোভাইড করে থাকে। সো অ্যাকর্ডিং টু বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 যেটা প্রডিউস করে থাকে ICMAB, তো তাদের অনুযায়ী বা সেই আলোকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট এরকমের হয়ে থাকে। ওকে, দেন ইনকাম স্টেটমেন্ট আমরা দেখব বা ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় সেটা দেখছি। সো ইনকাম স্টেটমেন্ট ফর্মুলা, তো সেলস লেস নিট সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস লেস সেলস ডিসকাউন্ট নিট সেলস। সেলস সরাসরি নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা নিট সেলসটা বের করে নিচ্ছি। এই সেলস যা হয় সেখান থেকে লেস দিব আমরা কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা করি। ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস অ্যাট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আমরা প্রিভিয়াস স্টেটমেন্ট থেকে পেয়েছি, অর্থাৎ স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড যেটা আমরা তৈরি করেছিলাম, সেখান থেকে যে অ্যামাউন্টটা পাবো সেটা অ্যাড করে দিচ্ছি। এই ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস প্লাস কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এই দুইটা অ্যামাউন্ট মিলে আমরা ফিনিশড গুডস পেয়েছি বা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। বিক্রয়ের জন্য আমরা এই পরিমাণ অ্যামাউন্ট পেয়েছি, এই পরিমাণ গুডস পেয়েছি, যেটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল লেস ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। এখান থেকে আমরা ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসটা মাইনাস করে দিব, তাহলে পেয়ে যাচ্ছি নিট কস্ট অফ গুডস সোল্ড। এখন সেলস থেকে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড অথবা নিট কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি, তাহলে পেয়ে যাচ্ছি গ্রোস প্রফিট। এই যে 1 minus 2, দিস ইজ গ্রোস প্রফিট। ওকে, দেন গ্রোস প্রফিট থেকে আমরা মাইনাস করব মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। মার্কেটিং রিলেটেড অল এক্সপেন্সেস, মার্কেটিং খরচটা কি সেটা আমরা আলোচনা করেছি, সেটা আমরা বুঝে গিয়েছি যে হোয়াট ইজ মার্কেটিং এক্সপেন্সেস, লাইক অ্যাডভার্টাইজিং, শিপিং, সেলস ট্রাভেল অ্যান্ড সেলস কমিশন, সেলস স্যালারিজ এক্সেট্রা। অর্থাৎ মার্কেটিং এর যত খরচ আছে সেটা আমরা এখানে নিয়ে আসছি। অ্যান্ড administrative and office related expenses like executive compensation, general accounting, secretarial, public relations, etc., office rent, rates, electricity, depreciation of office furniture and equipment, etc. administrative related cost যত ধরনের খরচ আছে সেটা আমরা এখানে নিলাম। এখন মার্কেটিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দুইটার যোগফল আমরা এখানে পেলাম, এই যে টোটাল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, যেটা আমাদের ছিল গ্রোস প্রফিট, প্রিভিয়াস স্লাইডে পেয়েছি, এখানে আমরা পেয়েছি গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে মাইনাস করে দিলে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, তাহলে পেয়ে যাবে অপারেটিং ইনকাম অথবা নিট ইনকাম। সো দিস ইজ দ্য সিম্পল ফর্মুলা, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, গ্রোস প্রফিট minus operating expenses, that means marketing and administrative expenses. So gross profit minus marketing and administrative expenses equal to net operating income or operating income. So these are the formula how to compute or how to prepare income statement or how to compute net income or operating income. Okay. এখন আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখব, যে ফর্মুলাটা দেখলাম এই ফর্মুলাটা আমরা কিভাবে একটা প্রবলেম সলভ করে থাকবো। Foxwood Company is a metal and wood cutting manufacturers selling products to the home construction market. Consider the following data 2019. Materials handling cost 70,000. এই Foxwood Company এটা মেটাল এবং উড কাটিং ম্যানুফ্যাকচার, তারা এটা তৈরি করে থাকে, মার্কেটে সেল করে থাকে, তাদের ইনফরমেশনগুলো এখানে দেয়া রয়েছে। ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং কস্ট, lubricant and coolants, তারপরে miscellaneous indirect manufacturing labor, then direct manufacturing labor 3 lakhs, direct materials inventory January 1, 2019, that means opening stock of raw materials 40,000, and closing stock of raw materials, direct materials inventory December 31st, 2019 50,000, এবং finished goods inventory, that means opening inventory of finished goods 1 lakh, then finished goods inventory closing December 31st, that means 1,50,000, and work in progress inventory January 1, that means opening WIP 10,000, and work in process inventory December 31st, that means closing work in inventory 14,000. Okay, next, depreciation plant equipment 36,000, property taxes on plant equipment 4,000, fire insurance on plant equipment 3,000, direct materials purchased 4,60,000, and sales
13,60,000. Marketing promotion related cost, that is marketing cost 30,000, and marketing salaries. Marketing promotion means as a advertisement, and marketing salaries 1 lakh, and distribution cost 1 lakh. Distribution, marketing salaries, marketing promotion, এই তিনটা মিলে গিয়ে marketing cost related expenses. Okay, so these are a problem. These are given information for Foxwood companies. On the basis of this information, we are going to prepare a statement of cost of goods sold and income statement. Okay, তো এই যে আমাদের প্রবলেমটা দেয়া রয়েছে, এটা আমাদের যখন সলিউশনটা দেখব তখন এই প্রবলেমটা আমাদের সামনে থাকবে না। এটা কিন্তু ওঠানামা করবে সিনটা, তো বারবার ওঠানামা করা একটা ঝামেলার কাজ, এবং অনেক সময় হ্যাং হয়ে যাচ্ছে কম্পিউটার। তো এই জন্য তোমাদেরকে আমি যেটা ইনভাইট করব, তোমাদেরকে যেটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে তোমরা একটু এই প্রবলেমটা যখন এই লেকচারটা দেখবে তখন প্রবলেমটা একটু খাতায় লিখে নাও। তাহলে যদি খাতায় লিখে নাও, এটাকে হোল্ড করে, তাহলে যখন আমরা সলিউশনটা করব তখন চোখের সামনে প্রবলেমটা থাকলে সলিউশনটা বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সলিউশন উইদাউট সিইং প্রবলেম। সো প্লিজ এটাকে একটু কোথাও তুলে নাও, তারপর আমরা সলিউশনে যাচ্ছি। ওকে, সো স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আমরা কিভাবে একটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার তৈরি করব, স্টেটমেন্ট তৈরি করব, সেটা দেখছি, বা কিভাবে তৈরি করছি, এটা সলিউশন কিভাবে করছি অ্যাকর্ডিং টু দিস প্রবলেম। ফক্সউড কোম্পানির যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই বেসিসে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট অফ কস্ট অফ দুইবার চলে আসছে, স্টেটমেন্ট অফ দুইবার চলে আসছে, একবার হবে। Estimate of cost of goods manufactured. So direct materials, opening stock of raw materials 40,000, at purchase of raw materials 4,60,000. এখানে raw material purchase সরাসরি দেয়া রয়েছে, এখানে রিটার্ন নেই, ট্রেডিং চার্জ নেই, সুতরাং সরাসরি at purchase of raw materials. So cost of direct materials available for use, আমরা direct materials consume করার জন্য এই 4,60,000 plus 40,000 5 lakh আমরা অ্যামাউন্ট পেয়েছি, লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস 50,000, অর্থাৎ এন্ড দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড আমাদের হাতে ক্লোজিং স্টক র ম্যাটেরিয়ালস রয়ে গেছে 50,000। সো এই 5 লাখ মাইনাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস 50,000 ইকুয়াল টু ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউমড 4,50,000। So direct materials consumed 4,50,000, at direct labor 3 lakh, so prime cost 1 plus 2 7,50,000। এখানে আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস দেওয়া নাই, যদি ডাইরেক্ট এক্সপেন্সেস দেওয়া নাই সুতরাং আমরা এখানে নিচ্ছিও না সেটা, সো প্রাইম কস্ট 7,50,000। ওকে, সো নেক্সট স্লাইড, প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড ওয়ার্কস ওভারহেড অর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো এই প্রবলেমে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেগুলো দেয়া ছিল, লুব্রিক্যান্ট অ্যান্ড ক্লোনার্স দেয়া ছিল 5,000, মিসিলিয়ান্স ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচারিং লেবার 40,000 ইনডাইরেক্ট, দেন এই ক্লোনার্স সেটা দেয়া ছিল আমাদের ইনডাইরেক্ট, লুব্রিক্যান্ট সেটা ডাইরেক্ট না, ইনডাইরেক্ট কস্ট, ডিপ্রিসিয়েশন প্লান্ট ইকুইপমেন্ট, সো ম্যানুফ্যাকচারিং ওভারহেড, property taxes on plant equipment factory, so manufacturing overhead। এই প্রবলেমে এই চারটা আইটেম দেয়া আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড পারপাস, তো চারটার যোগফল হচ্ছে $85,000, দ্যাট মিন্স টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 85,000। নাও প্রাইম কস্ট, প্রিভিয়াস স্লাইডের প্রাইম কস্ট যেটা আমাদের এখানে ছিল 7,50,000 প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড 85,000, so cost of production or total manufacturing cost incurred during 2019, prime cost plus manufacturing overhead 3 plus 4, that means 8,35,000. Okay, at opening work in progress 10,000 and less closing work in progress 14,000, so cost of goods manufactured 5 plus 6 plus 7
অথবা এটাই আমাদের ফিনিশড গুডস, অ্যামাউন্ট হচ্ছে 8,31,000। সো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য statement how to compute the cost of goods manufactured. So আমরা এই যে ইনফরমেশন গুলো দেয়া ছিল তার বেসিসে তৈরি করেছি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অফ ফক্সউড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ওকে, নাও উই আর গোয়িং টু প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। সো ইনকাম স্টেটমেন্ট, সেলস, এখানে সেলস সরাসরি দেয়া আছে, আমাদেরকে সেলস আর অন্য কিছু করার প্রয়োজন হচ্ছে না। সেলস 13,60,000 লেস কস্ট অফ গুডস সোল্ড। সেলসের ক্ষেত্রে সেলস ডিসকাউন্ট, সেলস রিটার্ন এটা তো কিছু নেই, সুতরাং ডাইরেক্টলি দেয়া আছে সেলস 13,60,000। দেন কস্ট অফ গুডস সোল্ড, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে পেয়ে যাবো আমরা গ্রোস প্রফিট। সো কস্ট অফ গুডস সোল্ড আমরা খুঁজছি। ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস যেটা আমাদের প্রবলেমে দেওয়া ছিল 1 লাখ, at cost of goods manufactured from statement of cost of goods sold, cost of goods sold statement থেকে আমরা যে অ্যামাউন্টটা পেয়েছি 8,31,000, এই যে প্রিভিয়াস স্লাইড থেকে পেয়েছি 8,31,000, অর্থাৎ এই পিরিয়ডে যতগুলা ফিনিশ গুডস তৈরি করা হয়েছে তার অ্যামাউন্টটা পেয়েছি 8,31,000। সো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, দ্যাট মিনস ফিনিশড গুডস অ্যাভেলেবল ফর সেল 9,31,000। এই দুইটা ওপেনিং প্লাস এবছরের তৈরি বা এই পিরিয়ডের তৈরি এই দুইটার যোগফল মিলে আমরা পেয়েছি 9,31,000 and to less closing stock of finished goods at the end of period, at the end of this accounting period 31st December, finished stock or finished goods hand 1,50,000, so net cost of goods sold 7,81,000. that means যে গুডস সোল্ড করা হয়েছে তার প্রোডাকশন, তার কস্ট কত, তার কস্ট হচ্ছে 7,81,000। এখন সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, দ্যাট মিনস গ্রোস প্রফিট 1 minus 2 equal to gross profit 5,79,000, that means 13,60,000 minus 7,81,000, so 5,79,000 gross profit 1 minus 2। ইনকাম স্টেটমেন্ট আমরা কন্টিনিউশন যাচ্ছি। আমরা গ্রস প্রফিট পেয়ে গেছি, গ্রস প্রফিট থেকে মাইনাস করব মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর অপারেটিং এক্সপেন্সেস বলে থাকি আমরা। গ্রস প্রফিট থেকে যদি আমরা মাইনাস করি অপারেটিং এক্সপেন্সেস আইদার মার্কেটিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, তাহলে পেয়ে যাচ্ছি অপারেটিং ইনকাম অথবা নেট ইনকাম। ওকে, সো মার্কেটিং এক্সপেন্সেস এর মধ্যে যেটা দেয়া আছে, মার্কেটিং প্রমোশনস 60,000, মার্কেটিং স্যালারিজ 1 লাখ এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট 70,000। এটা কোশ্চেনটা তোমরা যখন আমি শুরুতেই বলে নিয়েছিলাম কোশ্চেনটা একটু লিখে রাখতে হবে, তাহলে যখন আমরা এটা দেখছি এই স্লাইডটা যখন আমরা দেখব তখন কোশ্চেন মিলিয়ে নিলে এটা বুঝতে সুবিধা হবে। ওকে, সো মার্কেটিং কস্ট 2,30,000। এখন গ্রস প্রফিট যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে পেয়েছি, গ্রস প্রফিট 5,79,000 মাইনাস মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, দ্যাট মিন্স অপারেটিং কস্ট 2,30,000, so 3 minus 4 equal to operating income 3,49,000. So this is the way to compute operating income or prepare income statement. So আমরা একটা এক্সাম্পল লাইক দেখলাম, একটা ওয়ে দেখলাম, একটা ফাইন্ড আউট করলাম যে এইভাবে তৈরি করা হয় কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, সরি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড স্টেটমেন্ট এন্ড ইনকাম স্টেটমেন্ট। এটা একটা আমাদের ধারণা হলো, বাট যখন প্র্যাকটিক্যাল প্রবলেম আরো সলভ করবে হয়তো আরো প্রবলেম রেজ করবে। সো একটা আমরা ওয়ে পেলাম, একটা গাইডলাইন পেলাম, একটা ফর্মুলা পেলাম, একটা ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করলাম। এখন তোমরা এর পাশাপাশি যদি বই দেখো, আমরা এগুলা নিয়েছি গেরিসনের বই থেকে, গেরিসনের বই দেখতে পারো, এটা দেখতে পারো না, দেখবে এখানে ডিটেলস বলা, থিওরিটিক্যালি ডিটেলস কথা বলা আছে, এটা পড়তে হবে। যেহেতু আমাদের এই কোর্সটা ইংলিশ ভার্সনে, আমরা কিন্তু ইংলিশেই স্লাইডগুলো তৈরি করছি, যদিও কথা বাংলায় বলছি যাতে করে আমাদের সুবিধা হয় বুঝতে বলতে। সো তোমরা বই দেখবে, বই পড়বে, বই থেকে আরো সলিউশন গুলো আরো অঙ্কগুলো সলভ করবে। বিশেষ করে বাংলাদেশের যে বইগুলো রয়েছে, বাংলাদেশের রাইটারের যে বইগুলো রয়েছে সেখানে অধিক পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, সলিউশন করে দেওয়া আছে, এতে সুবিধা হবে। এবং সেক্ষেত্রে কোন বইটা ফলো করবে এটা এক্ষেত্রে তোমাদের স্যারদের কাছে, যে স্যার এই কোর্সটা পড়াচ্ছেন
স্যারের কাছে কোশ্চেন, তোমরা স্যারের কাছে জেনে নিবে যে কোন বইটা ফলো করবে, তাহলে সুবিধা হবে। কলেজ খোলার পরে স্যার তো এখান থেকেই তোমাদেরকে ক্লাস নিবেন, তাহলে সুবিধা হচ্ছে। সুতরাং বাংলাদেশের যে কোনো রাইটারের একটা বই ফলো করলেই আশা করি সলভ হবে। ওকে, আর বেটার হয় যদি তোমরা স্যারদের সাথে পরামর্শ করে নাও, তাহলে যে বইটা কিনতে পারো বা অলরেডি তোমরা কিনে ফেলেছো, তাহলে সুবিধা হবে। ওকে, দ্যাট মিনস তোমাদের আরো পড়তে হবে, আরো অঙ্ক দেখতে হবে, আরো পড়তে হবে, আরো অঙ্ক করতে হবে, তাহলে এটা ক্লিয়ার হবে। আমরা একটা আউটলাইন পেলাম, গাইডলাইন পেলাম, জাস্ট একটা জেনারেল নলেজ পেলাম, বেসিক কনসেপ্ট আমাদের রেস করলো, বেসিক কনসেপ্ট আমাদের একটা দাঁড়ালো। সুতরাং এই আলোকে আমরা সামনে আগাবো। ওকে, তো নেক্সট, প্রিডিক্টিং কস্ট বিহেভিয়ার ইন রেসপন্স টু চেঞ্জিং অ্যাক্টিভিটি। কস্ট বিহেভিয়ারের বেসিসে আমরা ধারাবাহিক 5টা বেসিসে আমরা কস্টকে ক্লাসিফাই করেছিলাম। আমরা ধারাবাহিক আলোচনা করেছি ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার কস্টকে কিভাবে ক্লাসিফাই করে, সেটা আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম। ম্যানুফ্যাকচারিং আর নন ম্যানুফ্যাকচারিং, সেখানে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন প্রোডাক্ট প্রডিউস করে তখন হাউ হি কম্পিউটেড অর প্রিপেয়ার স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, সেটা আমরা দেখে আসছি, এবং ইনকাম স্টেটমেন্ট আমরা দেখে আসছি। সো পরবর্তী ধাপ ছিল যে বিহেভিয়ারের ভিত্তিতে, অর্থাৎ আচরণগত দিক থেকে আমরা খরচকে ভাগ করতে পারি 3 ভাগে: প্রিডিক্টিং কস্ট বিহেভিয়ার, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট অ্যান্ড মিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট, variable cost varies in total in direct proportion to change in level of activity. ভেরিয়েবল কস্ট টোটাল ভেরি করবে, অর্থাৎ যদি প্রোডাকশন কম হয় টোটাল খরচ কম হবে, যদি প্রোডাকশন বেশি হয় টোটাল খরচ বেশি হবে। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। প্রপোর্শনের আলোকে সেটা ভেরি করবে, আইদার ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে, কিন্তু পার ইউনিট ভেরিয়েবল কস্ট ঠিক থাকবে। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট ইজ এ কস্ট দ্যাট রিমেন কনস্ট্যান্ট ইন টোটাল রিগার্ডলেস অফ চেঞ্জেস ইন লেভেল অফ অ্যাক্টিভিটি। এটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি লেভেল পর্যন্ত ফিক্সড কস্ট টোটাল কনস্ট্যান্ট থাকবে, কিন্তু উৎপাদন যদি ইনক্রিজ আর ডিক্রিজ হয় তাহলে পার ইউনিটে সে চেঞ্জ হবে। উৎপাদন ইনক্রিজ হলেও টোটাল চেঞ্জ হচ্ছে না একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, এবং উৎপাদন ডিক্রিজ করলেও টোটাল কমে যাচ্ছে না নির্দিষ্ট লেভেল পর্যন্ত, তাকে বলছি আমরা ফিক্সড কস্ট। এক্সাম্পল হচ্ছে লাইক ইন্স্যুরেন্স, প্রপার্টি ট্যাক্সেস, রেন্ট and supervisory salary. So these are the fixed cost. Then mixed cost, constant, contains both variable and fixed cost elements. Mixed cost এটাকে আমরা সেমি ভেরিয়েবল বলে থাকি, যেটা দুই ধরনের নেচার বহন করছে। এটা কিছুটা ভেরিয়েবলও আছে, কিছুটা ফিক্সডও আছে, তাকে বলছি আমরা মিক্সড কস্ট, and also known as semi variable cost. So আচরণের দিক থেকে, বিহেভিয়ার পার্সপেক্টিভের দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট অ্যান্ড মিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট টোটালটা ভেরি করছে বাট পার ইউনিট ঠিক থাকছে। ফিক্সড কস্ট টোটাল কনস্ট্যান্ট থাকছে, টোটাল পরিবর্তন হচ্ছে না উৎপাদন বাড়া কমার সাথে, কিন্তু পার ইউনিটে সে ভেরি করছে। মিক্সড কস্ট এর একটা অংশ ফিক্সড এবং একটা অংশ ভেরিয়েবল, অর্থাৎ দুই ধরনের নেচারই সে বহন করছে, তাকে বলছি আমরা মিক্সড কস্ট। এটাকে কখনো সেমি ভেরিয়েবল কস্ট বলা হয়ে থাকে। ওকে, সো প্রিডিক্টিং কস্ট বিহেভিয়ারের ভিত্তিতে ভেরিয়েবল এন্ড ফিক্সড ইন টোটাল ভ্যারিস, টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জেস অ্যাজ অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জেস। যে কথা আমরা বলেছিলাম যে টোটাল ভেরিয়েবল কস্টটা পরিবর্তন হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল পরিবর্তনের সাথে, বাট পার ইউনিটের ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট পার ইউনিট রিমেন দ্য সেম ওভার ওয়াইড রেঞ্জ অ্যাক্টিভিটি। ভেরিয়েবল কস্ট পার ইউনিটের পরিবর্তন হচ্ছে না, সে ঠিক থাকছে, কিন্তু টোটাল এসে ভেরিয়েবল হচ্ছে, টোটাল এসে চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ভেরিয়েবল কস্ট। বাট ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট রিমেন the same even when the activity level changes. যদি অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জ হয় তাহলে টোটাল কস্টটা ফিক্সড থাকছে, সে পরিবর্তন হচ্ছে না, তাকে বলছি আমরা ফিক্সড কস্ট। বাট পার ইউনিট অ্যাভারেজ ফিক্সড কস্ট পার ইউনিট গোস ডাউন অ্যাজ অ্যাক্টিভিটি লেভেল গোজ আপ। যদি প্রোডাকশনটা ইনক্রিজ হয়, অ্যাক্টিভিটি লেভেলটা বৃদ্ধি পায়, তাহলে পার ইউনিট কস্টটা কমে যায়। সেম যদি রিভার্স কি হয়, যদি অ্যাক্টিভিটি লেভেলটা ডিক্রিজ করে, গো ডাউন হয়, তাহলে পার ইউনিট ফিক্সড কস্ট ইনক্রিজ করবে। অ্যাভারেজ কস্ট পার ইউনিট গোস আপ ইফ অ্যাজ অ্যাক্টিভিটি লেভেল গোস ডাউন অর ডিক্রিজ অ্যাক্টিভিটি লেভেল। ওকে, দেন
কস্ট ক্লাসিফিকেশন মেকিং ডিসিশন মেকিং পারপাসে আমরা কস্টকে 3 ভাগে ভাগ করেছিলাম: ডিফারেন্সিয়াল কস্ট, সান কস্ট এন্ড অপরচুনিটি কস্ট। সো ডিফারেন্সিয়াল কস্ট দ্যাট ডিফার অ্যামং অল্টারনেটিভস, আমরা যখন ডিফারেন্সিয়াল কস্টিং করব তখন আরো ভালো করে বুঝবো। রিলেভেন্ট কস্টিং যখন আমরা করব দ্যাট মিন্স তখন আরো ক্লিয়ারলি বিষয়টা আসবে। আমাদের লেকচার মেবি 8 or 9 এখানে ডিফারেন্সিয়াল কস্ট বিষয়ে আলোচনা করা হয়েছে ডিটেইলস। সান কস্ট আলোচনা করেছি আমরা ডিটেইলস, অপরচুনিটি কস্ট সেখানে ডিটেইলস আলোচনা করা আছে। ডিসিশন মেকিং একটা চ্যাপ্টার আমাদের রয়েছে, সেখানে আমরা ডিটেইলস আলোচনা করব। এখন শুধু বেসিক নলেজটা নিচ্ছি। ডিফারেন্সিয়াল কস্ট ডিফার অ্যামং অল্টারনেটিভস, যদি একাধিক অল্টারনেটিভস থাকে বা দুইটা অল্টারনেটিভস থাকে, অ্যাট লিস্ট দুইটা অল্টারনেটিভস এর মধ্যে খরচের যে ডিফারেন্সিয়েট হয়, খরচের যে একটা ডিফারেন্স থাকে, তাকে বলছি আমরা ডিফারেন্সিয়াল কস্ট। লাইক আমি এখান থেকে যদি ঢাকা থেকে যদি রাজশাহী যেতে চাই, আমি বাসে যেতে পারি অথবা ট্রেনে যেতে পারি। তো এই যে আমি কোনটা আমি অ্যাকসেপ্ট করব, যে ক্ষেত্রে আমার খরচটা কম হবে। এখন এই দুইটা ওয়ে যাওয়ার খরচ কম হবে, আদার সুবিধার একটা বিষয় আছে। সুতরাং এই দুইটা ওয়ের মধ্যে, দুইটা অল্টারনেটিভস এর মধ্যে বেসিক্যালি ফিনান্সিয়ালি পারপাস যে খরচের ডিফারেন্সটা হয়, তাকে বলছি আমরা ডিফারেন্সিয়াল কস্ট। লাইক বাসে গেলে আমার খরচ হচ্ছে 500 টাকা, ট্রেনে গেলে খরচ হচ্ছে আমার 300 টাকা। সুতরাং এই যে দুই যাত্রা পথের যে বা দুইটা অল্টারনেটিভস এর যে ডিফারেন্স 200 টাকা, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কস্ট। দেন সান কস্ট হ্যাভ অলরেডি বিন ইনকার্ড এন্ড ক্যানট বি চেঞ্জড নাও ইন দ্য ফিউচার। যে খরচটা অলরেডি সংগঠিত হয়েছে, সান মিন্স ডুবন্ত, যে খরচটা অলরেডি ইনকার্ড হয়েছে এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার সময় সে কোনো পরিবর্তন আমাদের নিয়ে আসতে পারবে না, যেহেতু খরচটা অলরেডি ইনকার্ড হয়েছে, দ্যাট ইজ কল্ড সান কস্ট। দে শুড বি ইগনোরড ওয়েন মেকিং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা আমরা ইগনোর করি। কেন ইগনোর করি? কারণ এটা আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, কারণ এই খরচটা অলরেডি সংগঠিত হয়েছে। দিস ইজ সান কস্ট। দেন অপরচুনিটি কস্ট, the potential benefits is that is given up when an alternative is selected over another। যখন একাধিক বিকল্পের মধ্যে বা দুইটা অল্টারনেটিভস এর মধ্যে যে অল্টারনেটিভস আমার কাছে বেনিফিশিয়াল সবচেয়ে বেশি, আমরা সেই সুবিধাটা গ্রহণ করব। তো এইটা গ্রহণ করে যে সেকেন্ড অল্টারনেটিভ যেটাকে আমি লিভ করলাম, গিভ আপ করলাম, সুতরাং যেটাকে আমি বাদ দিয়ে দিলাম, যেটাকে বাদ দিয়েছি, এটাকে বলছি আমরা অপরচুনিটি কস্ট অথবা সুযোগ ব্যয়। যদি আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে বাসেরও একটা অল্টারনেটিভ রয়েছে এবং ট্রেনেরও একটা অল্টারনেটিভ রয়েছে। সো দুই অল্টারনেটিভস এর মধ্যে যেটা আমার কম খরচ হবে, আমি সেই সুযোগটা বা সেই অল্টারনেটিভসটা আমি গ্রহণ করব। এর ফলে আমি একটা অল্টারনেটিভস হারিয়ে যাবে, তো যেটাকে আমি হারাচ্ছি তাকে বলছি সুযোগ ব্যয়। ওকে। অথবা বেনিফিটের ক্ষেত্রে যদি একাধিক বেনিফিট থাকে, একাধিক রেভিনিউ অর্জন করার ওয়ে থাকে, তো যে ক্ষেত্রে হাইয়েস্ট রেভিনিউ অর্জন করারটাকে আমি অ্যাকসেপ্ট করছি, পাশাপাশি যে সেকেন্ড অল্টারনেটিভ যেটা ছিল, যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি নাই হাইয়েস্টটা গ্রহণ করতে গিয়ে, যেটাকে আমি হারাচ্ছি, তো ওই যে হারানোটা, যেটাকে আমি লিভ করছি, এটা কি বলছি আমরা অপরচুনিটি কস্ট অথবা সুযোগ ব্যয়। সুযোগ ছিল কিন্তু আমি এটাকে নিতে পারি নাই, আমি সর্বোচ্চ সুযোগটা অ্যাকসেপ্ট করতে গিয়ে দ্বিতীয়টাকে আমাকে লিভ করতে হয়েছে অথবা ছেড়ে দিতে হয়েছে, এটাকে বলছি আমরা সুযোগ ব্যয়। সো ডিসিশন মেকিং পারপাসে খরচকে আমরা 3 ভাগে ভাগ করেছি: ডিফারেন্সিয়াল কস্ট, সান কস্ট এন্ড অপরচুনিটি কস্ট। ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা আজকের আলোচনাকে একটু কনক্লুড করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? আমরা প্রথমে দেখেছিলাম কস্ট কনসেপ্ট, মানে কস্ট কি সেটা। এই কস্ট কনসেপ্ট দেখতে গিয়ে আমরা কস্ট অবজেক্টও দেখেছিলাম। তারপরে আমরা খরচকে ক্লাসিফাই করেছিলাম 5টা ভাগে। প্রথম অ্যাসাইন টু কস্ট, দ্যাট মিন্স যদি আমরা একটু এভাবে দেখতে চাই তাহলে আমরা এভাবে দেখতে পারি। অ্যাসাইন কস্ট টু কস্ট অবজেক্ট, এই বেসিসে ভাগ করেছিলাম 2 ভাগে: ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। অ্যাকাউন্টিং ফর কস্ট ইন ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং কোম্পানি কস্টকে তার 2 ভাগে ভাগ করেছিল: ম্যানুফ্যাকচারিং এন্ড নন ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিংকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছিল: ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর নন ম্যানুফ্যাকচারিংকে আমরা ভাগ করেছিলাম 2 ভাগে: সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। ওকে। দেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ভিত্তিতে বা পারপাসে কস্টকে 2 ভাগে ভাগ করা হয়েছিল:
প্রোডাক্ট কস্ট অ্যান্ড পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট কি প্রোডাক্টের বেসিস হয়ে থাকে, পিরিয়ড কস্ট কি কালীনের বেসিসে হয়, সময়ের ভিত্তিতে হয় পিরিয়ড কস্ট। দেন প্রিডিক্টিভ কস্ট বিহেভিয়ার, রেসপন্স টু চেঞ্জ ইন অ্যাক্টিভিটি। প্রিডিক্টিভ কস্ট বিহেভিয়ার এর ভিত্তিতে আমরা কস্টকে 3 ভাগে ভাগ করেছিলাম, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট অ্যান্ড মিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট অ্যান্ড মিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট কি? যেটা টোটাল ভেরি করছে। ফিক্সড কস্ট টোটাল ভেরি করে না। মিক্সড কস্ট, ফিক্সড কস্ট আছে, ভেরিয়েবল কস্ট আছে। দেন ডিসিশন মেকিং পারপাসে আমরা কস্টকে 3 ভাগে ভাগ করেছিলাম, ডিফারেন্সিয়াল কস্ট, সান কস্ট অ্যান্ড অপরচুনিটি কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট দুইটার মধ্যে, দুইটা অল্টারনেটিভের মধ্যে যে কস্টটা ডিফারেন্স হয় তাকে ডিফারেন্সিয়াল কস্ট বলছি আমরা। সান কস্ট যে কস্টটা অলরেডি ইনকার্ড হয়েছে, ফিউচার আর পরিবর্তন করা যাচ্ছে না, তাকে বলছি আমরা সান কস্ট। অপরচুনিটি কস্ট দুইটা অল্টারনেটিভস এর মধ্যে হাইয়েস্ট অল্টারনেটিভ গ্রহণ করতে গিয়ে আমরা যদি আমরা যেটা হারিয়েছি তাকে বলছি আমরা, যেটাকে আমরা গিভ আপ করি তাকে বলছি আমরা অপরচুনিটি কস্ট। ওকে, অর্থাৎ দুইটার মধ্যে যদি একটাকে আমরা বাদ দেই, একটা গ্রহণ করলাম, একটাকে বাদ দিলাম, যেটাকে বাদ দিলাম সেটা হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা আজকের লেকচার আমরা তৈরি করেছিলাম গেরিসনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর বইটির 16 এডিশন থেকে। এই বইটা ফলো করে আমরা এই লেকচারটা তৈরি করেছি, বা এই বইটা বেইজে আমরা লেকচারগুলো দেখানোর চেষ্টা করেছি। এবং এই বইটা আমাদের সিলেবাসেরও রিকমেন্ডেশন করা একটা বই। বইটা খুবই ভালো, এটা তোমাদের থাকতে হবে। এটা তোমরা হার্ড কপিও কিনতে পারো, অথবা তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। হয়তো 6 এডিশন ডাউনলোড করতে নাও পারো, প্রিভিয়াস এডিশনগুলো পাবে। খুব একটা বেশি ভেরি করে না বইয়ের মধ্যে। ইভেন 10 এডিশনের ক্ষেত্রে এবং 60 এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই। তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো অথবা মার্কেট থেকে কিনে নিতে পারো। এই বইটা ফলো করবে। পাশাপাশি যেটা অলরেডি বলেছিলাম যে বাংলাদেশের রাইটারের বইটাও তোমাদের দেখতে হবে, এবং সেই বই বেশি পরিমাণ ম্যাথ সলিউশন করা আছে, দেওয়া আছে, সেটা তোমাদের করতে হবে। তাহলে আমাদের আলোচনা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ তখন সার্থক হবে এবং এটা কাজে লাগবে। তোমাদেরও সময় ব্যয় করাটাও কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মহতী উদ্যোগ, অনলাইন ভিডিও লেকচার, এটা তোমাদের অবশ্যই তোমাদের শিক্ষা ক্ষেত্রে একটা সহায়তা করবে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশন শেষ হওয়ার পরে যখন কলেজ ওপেন হবে, তোমাদের অবশ্যই ক্লাসে যেতে হবে, কারণ ক্লাস এর বিকল্প জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ভিডিও লেকচার না। এটা তোমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। যখন কলেজে ক্লাস স্টার্ট হবে তোমাদের অবশ্যই তখন ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তো সর্বশেষ তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি, কারণ তোমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনাটা শুনছো, দেখছো, মনোযোগ সহকারে অবশ্যই দেখেছো, এই জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে, তারা আমাদেরকে এরকমের একটা কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দিল। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।